পুরোটাই কিন্তু একটা মিথ্যা বানোয়াট। ফারুকি যেভাবে নাটক লিখে, ইউনূস কিন্তু এভাবে সব নাটক করে গিয়েছে, কিস্তি দেয়নি। আমাদের বিভিন্ন প্রজেক্ট গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো না করে টাকা ছাপানো হয়েছে, যেটা সিটিভি আসলে এই যে ডিপ টেস্টের যে বিভিন্ন উইংস রয়েছে তার মধ্যে একটি। তারাই তো এখন বলছে যে এই কি বলে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর তারা নাকি প্রায় দ্বিগুণের বেশি অর্থ ছাপিয়েছেন, এবং যেটা তারা কোনোভাবেই মানুষের সামনে উপস্থাপন করেননি। এবং এই যে আপনারা জানেন, বিএনপি পরপর 5 বার টিআইবি রিপোর্ট অনুযায়ী তারা আন্তর্জাতিক ভাবে একটা যে দুর্নীতিবাদ, তারা কিন্তু সেই বিষয়টা তো আমরা সকলেই জানি, স্বীকৃত। এবারও কিন্তু এই নির্বাচনের পরে যারা ইউনূসের বিভিন্ন অপকর্মের সহযোগী ছিল, আওয়ামী লীগকে হেয় করার জন্য তারা বিভিন্ন কার্যকলাপ করেছে, তারাই কিন্তু বলছে যে আমরা যেখানে বলছি 30% নিচে ভোট হয়েছে, টিআইবি বলছে 35.7, এবং জাল ভোট দেওয়া হয়েছে 21.4। ভোট গ্রহণের আগে ব্যালট পেপার সিল মারা হয়েছে 14.3, বুথ দখল 14.3%, প্রতিপক্ষের পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেয়া হয়নি 14%। তো এই হলো তো নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন তাদের কাছ থেকে আমরা আসলে খুব ভালো কিছু আমরা প্রত্যাশা করি না। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিমত্তা, সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন নিয়ে আবারও এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবে। আমাদেরকে সেভাবেই মানসিক প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি আমাদের অতীতের যে কিছু কিছু ভুলভ্রান্তি অবশ্যই ছিল, সেগুলো আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন আত্মসংযম, আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা। আমি মনে করি এই বিষয়গুলো আমাদের আত্মস্থ করতে হবে, এবং এই সংগঠনকে শক্তিশালী করে মানুষের আস্থা নিয়ে তরুণ প্রজন্মকে আমাদের আরো কাছে ডেকে নিতে হবে। 2008-এ যেভাবে বিপুল ভোটে, এবং এর মধ্যে বিপুল সংখ্যক তরুণ ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে সেই কাজটাই এখন আমাদেরকে করতে হবে। আমরা জানি আমাদের উপরে আরো নির্যাতন আসবে, আমাদেরকে আবারও মিথ্যা মামলা দেয়া হবে, আমাদেরকে জেলে যেতে হবে, আমাদের আরো রক্ত দিতে হবে। কিন্তু এই রক্ত, এই জেল যাওয়া সবকিছুর পরেও যদি এদেশের মানুষের মুক্তি হয়, এদের এই বাংলাদেশটা যে 30 লক্ষ শহীদের রক্ত, 4 লক্ষ মা বোনের আর্তনাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী, গণহত্যার সহযোগী, 71-এর পরাজিত শক্তিদের আস্ফালন এই বাংলাদেশে থাকবে না। রাজ্জাকুল হায়দার চৌধুরীদের আক্ষেপ আছে, কষ্ট আছে, আমি জানি আমাদের উপরে দুঃখ আছে, কিন্তু তারপরেও আমাদের সেই দুঃখ, কষ্ট, বেদনা, অভিমানকে আমাদেরকে পেছনে রেখে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই, এবং সেই পথ যত পিচ্ছিল হোক, কষ্টের হোক, যত কণ্টকময় হোক, সেই পথে আওয়ামী লীগ এগিয়ে যাবে। এবং সেই মানসিক দৃঢ়তা নিয়েই আমাদেরকে এদেশের রাজনীতিতে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে শেষ কথা। নাদিম ভাই, আমি আসছি আপনার কাছে, তো প্রশ্নটা রেখে দিতে চাই, তা হচ্ছে যে আপনি নির্বাচন নিয়ে কারচুপির কথা বললেন, নির্বাচন সঠিক মতো হয়নি, এবং ডক্টর ইউনূসের যে নির্বাচন, যাই হোক, তো এই নিয়ে কি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কি একটি শ্বেতপত্র দিবে বা শ্বেতপত্র দেওয়া উচিত নির্বাচনের কারচুপি নিয়ে? এই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি একটু চলে যাচ্ছি জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরীর কাছে। তো আমাদের মাঝে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার। জি, শুনছি আমি। আসলে জি স্যার, আমি প্রশ্নটা একবার করে নিচ্ছি যে আপনি শুনলেন যে নাদের ভাই কি বললো, এবং আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে যেমনই হোক একটা নির্বাচন আমরা পেলাম, এবং আমাদের সমাজ থেকে বলা হচ্ছে যে মন্দের ভালো। তো স্যার, এই মন্দের ভালোটা কি স্যার, যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন, কারণ বর্তমানে বাংলাদেশে একটি রাজনীতির ধোঁয়াশা চলছে স্যার, যদি আমাদেরকে একটু ধোঁয়াশা থেকে হিসাবে একটু আশা দেখতেন।
আপনারা দেখেন প্রফেসর ইউনূস যখন নোবেল প্রাইজ অর্জন করে 2006 সালে, তখন থেকে তার একটা লক্ষ্য ছিল যে বাংলাদেশের শাসন ক্ষমতায় তাকে চলে আসা। এবং এটা শুধু তার প্ল্যান না, এটা ডিপ স্টেটের একটা প্ল্যান ছিল। তারা চাচ্ছিল এখানে একটা শিকন্ডি সরকার মানে করা। এটার মূল কারণটা হচ্ছিল আমাদের এখন পৃথিবীতে যেখানে সম্পদ আছে, এটা আমেরিকা মনে করে সব সম্পদের মালিক তারা। কারণ আমাদের বঙ্গোপসাগর যে একটা, প্রথমত এটা হইলো একটা কৌশলগত একটা অবস্থান আমাদের দেশটা, যেখানে জাহাজের মুভমেন্ট, সামরিক মুভমেন্ট, তারপরে দ্বিতীয়ত যখন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 2015 সালে যখন আমরা 1,18,000 স্কোয়ার কিলোমিটার আমরা সমুদ্র সীমা অর্জন করলাম, এবং সেখানে ওই সাম্রাজ্যবাদীদের বা আমেরিকার তাদের কাছে কিন্তু সেখানে তাদের কাছে তথ্য আছে যে আমাদের এই মানে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণ সম্পদ লুকিয়ে আছে। কারণ এই সম্পদ কিন্তু এক্সট্রাক্ট করার মতো কোন টেকনোলজি হয়তো আমেরিকার আছে, আর কিছু কিছু দেশের আছে, তাদের এটার উপরে সেনাদেশী সব সময়। সম্প্রতি দেখেন আপনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা উঠাই নিয়ে আসছে, এর আগে তারা পানামার প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসছিল। তো তারা আসলে দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। তারা তাদের স্বার্থ হইলে তারা সবকিছু করতে পারে। তবে ইউনূসকে তারা দীর্ঘদিন থেকে লালন পালন করছিল। লালন 2000 এর আগেও দেখবেন এখানে কিছু কিছু আমেরিকান অ্যাম্বাসেডর ছিল, তারা বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের শত্রু আমি বলবো, যারা পাকিস্তানের দিকে সহযোগিতা করছে সরাসরি ভাবে, তারা আমাদের বুদ্ধিজীবী হত্যা করছে সেই জামাত ইসলামকে তারা একটা তকমা দেওয়ার চেষ্টা করছে যে মডারেট ইসলামিক পার্টি। মানে তারা কিন্তু জঙ্গি না, তারা তাদের মানে অন্যান্য আফগানিস্তানের তালেবানরা যেমন জঙ্গি, এইভাবে তো সিরিয়াতে আইএস যেমন জঙ্গি, তারা এমন জঙ্গি না, তারা মডারেট মানে ইসলাম। কারণটা কি? কারণটা এদের বাংলাদেশে এই যে জামাত ইসলামের কত পার্সেন্ট ভোট আছে এটা কিন্তু তাদের কিন্তু জানা আছে। এই জন্য তারা তবে তাদের কি আছে, একটা সাংগঠনিক চেইন কমান্ডটা কিন্তু খুবই শক্ত। তাদের মানে যে যোগাযোগ ব্যবস্থাটা, তারা এই যে কজন আছে এই কজনকে তারা একসঙ্গে করতে তাদের সময় লাগে না। কারণ তারা এগুলো সবগুলা পেইড আমাকে বলা হয়, আমি যদি বলি আর কি, এগুলো কিন্তু সবগুলা কিছু না কিছু ভাবে জামাত ইসলাম থেকে তারা সেন্ট্রাল কমিটি থেকে তারা একটা এইড পায়, তারা একটা সাহায্য পায় সব সময়। তো তখন তারা মনে করছিল যে এদেরকে যদি ক্ষমতায় আনতে পারি, যেহেতু তাদের জনসমর্থন নাই, জনভিত্তি নাই, তারা সব সময় আমরা যা বলি তাই শুনবে। যাই হোক, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তারা সেই সুযোগগুলো খুঁজছিল, তারা কোথাও পায় নাই। সর্বশেষ তারা আমাদেরকে তারা ভিতরে কাজ করতেছিল। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট এটা আঘাত হানে, এবং এই আপনার এই যে জঙ্গি গোষ্ঠী ইউনূসের নেতৃত্বে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখল করার পর দেখবেন তাদের অ্যাটিটিউডটা কি ছিল। তারা জানে তাদের জনসমর্থন নাই, জনসমর্থন ব্যাপকভাবে নাই, তাদের মানে গ্রহণযোগ্যতা আসলে ছিল না। তখন তারা কি করলো, এটা মবক্রেসি, এটা ভয়ের সংস্কৃতি, যে কেউ কথা বললেই তাকে মুখ স্তব্ধ করে দাও, এরা সামনে আগাবে না। এটা ইউনূস কিন্তু তাকে মানে আপনার আমি বলি তাকে মাফিয়া ডন একেবারে। সে একটা মানে ক্রুয়েলেস্ট মানে একটা লোক আছে না মানে সাম্রাজ্যবাদীদের, যেমন সে হলো কার বন্ধু, জর্জ সরস কি জর্জ সরস হইলো ব্যাংক অফ ইংল্যান্ডের মতো একটা ইয়াকে সে মানে বেট করিয়া সেখানে সে ওদের মানে মানে 10 নামাই দিছে, $10 বিলিয়ন। পরে সে $1 বিলিয়ন সেখান থেকে লাভ করে ইয়া থেকে চলে গেল, আপনার এই মানে ইংল্যান্ড থেকে চলে গেল। ওর মানে পৃথিবীতে বহু জায়গায় রেজিম চেঞ্জ করার জন্য সে প্রায় $12 বিলিয়ন ইনভেস্ট করছে। কারণ এগুলো চেঞ্জ করলেই তার এখানে ব্যবসা, তার ব্যবসা পাতে। তারপর দেখবেন যে জেফ্রি এপস্টাইন, সে দীর্ঘকাল ধরে সে পৃথিবীর বড় বড় জনদেরকে নিয়ে খেলা খেলতেছিল। এখন সে তার মরার পরে তার এগুলো বাইরে ছিল। এখন আমাদের উনি আছেন, ওনার সাথে জেফ্রি এপস্টাইনের একটা কানেকশন ছিল। আমি এর আগে আপনাকে একদিন বলছিলাম 2023 সালে ওনার জেফ্রি এপস্টাইনের সাথে ওনার যে কানেকশন, এটা নিয়ে একটা আর্টিকেল বের হয়েছিল।
সেটা কিন্তু উনি ক্ষমতা আসার পরে কিন্তু উনি কিন্তু এটা কোনো প্রতিবাদ করেন নাই। তার অর্থ হলো যে কি এরা একের অধিকবার তার নাম ওখানে এসেছিল স্যার, একের অধিকবার সেটা। হ্যাঁ এরা হিউম্যান ট্রাফিকিং, মাদক পাচার, শিশু পাচার, শিশুদের যৌন হয়রানি সমস্ত কিছুর সাথে এরা জড়িত এবং এই আন্তর্জাতিক মানে এর মধ্যে উনিও একজন। আচ্ছা যাই হোক, এবারে নির্বাচনের কথায় আসি। নির্বাচনটা যখন মানে হইলো, এখন সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে আরম্ভ করিয়া ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন সংস্থা থেকে যেসব জরিপগুলা করা হইলো, দেখা যাচ্ছে যে বাংলাদেশে, আমি আপনাকে বলি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে মানে প্রথম আলো একটা জরিপ করছিল যে কত পার্সেন্ট লোক আওয়ামী লীগকে নির্বাচনে চায়, ভোট দিবে কথা সেটা আলাদা। প্রথম আলোর সেই প্রতিবেদনে আসছে 69.2% বাংলাদেশের মানুষ চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, নির্বাচনের বাইরে আওয়ামী লীগকে রাখা যাবে না। এবং বিভিন্ন সংস্থাকে মানে জরিপ করা হইলো যে কত পার্সেন্ট যদি নির্বাচন আওয়ামী লীগ জয়েন করে, কত পার্সেন্ট লোক আওয়ামী লীগকে ভোট দিবে, এবং সেই পার্সেন্টেজটা সর্বনিম্ন যেটা ছিল 55%। আচ্ছা ধরলাম আমি আওয়ামী লীগ যখন 2009 সালে যে নির্বাচনটা হলো, 8 সালে যে নির্বাচনটা হলো ডিসেম্বর মাসে, সেই নির্বাচনে আওয়ামী লীগ 48.2% ভোট পেয়েছিল। ধরলাম সেই পার্সেন্ট, তাহলে 50% ভোট। কিন্তু আপনি কি করলেন 50% মানে ভোটারকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখলেন। বাইরে রাখলে আপনি কি করলেন, ভোট করলেন। ভোটের পরে ওদের যে আগে ওই মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলমের একটা বিবৃতি দেখছেন? মাহফুজ আলম সংবাদ মাধ্যমকে কি বলছে, এটা ছিল ভাগ বাটোয়ারা বন্দোবস্ত নির্বাচন। শুধু বন্দোবস্ত না, এটা মোটামুটি একটা সেকেন্ড মেটিকুলাস প্ল্যান ছিল যে এখানকে জামাতকে জিতিয়ে আনা। না, মাহফুজ আলম বললো, এটা বলার কারণ কি? কারণ ফলটা তাদের দিকে যায়নি এই কারণে। হ্যাঁ ফলটা না, তারা যে মেটিকুলাস প্ল্যানটা করছিল যে এখানে একটা ইউনুসের প্ল্যানটা আর কি, ইউনুস এবং জামাতের প্ল্যানটা ছিল যে জামাত এখানে 150-60টা সিট মানে আসন পাবে, অথবা 40টাও যদি পায়, বিএনপি বা যারা মানে আপনার একটু লিবারেল ওরা যেন অ্যাবসলিউট মেজরিটি না পায়, 2/3 না পায়। কারণ 2/3 পাইবে তাদের তথাকথিত জুলাই সনদ আর টিকবে না। তখন কি করবে, ইউনুস দুইটাকে মিডিয়েট করবে, করে সে প্রেসিডেন্ট হবে, তারপরে একজন প্রধানমন্ত্রী হবে এবং প্রেসিডেন্টের ক্ষমতা বাড়বে। তো ইউনুস উনি আজীবন মানে সবাই মানে দুই গ্রুপের উপরে ছড়ি ঝুলাইয়া উনি কি করবে, দেশের ক্ষমতা করবে। যাই হোক, সেটা যে কোনো ভাবে হোক, সেই তাদের এই প্ল্যানটা লিক হয়ে যায়। লিক হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের একটা বড় অংশ ধানের শীষে, যদিও মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে ধানের শীষে ভোট দেয়। সংখ্যালঘিষ্ঠ যারা হিন্দু ছিল তারা কিন্তু সবাই ভোট দেয়। এই কয়েকদিন আগে দেখেন আপনার মানে ওদের সবচেয়ে কাছের মানুষ সাংবাদিক নুরুল কবির সাহেব কি বলছে, যে মানুষ মুখে রুমাল দিয়ে গামছা দিয়ে যাইয়া ধানের শীষে ভোট দিয়ে আসছে রাজাঘাট ঠেকানোর জন্য, আপনাদেরকে সমর্থন করে না। এটা হলো নুরুল কবির সাহেবের বক্তব্য, আমাদের কোনো বক্তব্য না। তাহলে আজকে যে নির্বাচনটা হয়েছে তারপরও আমরা খুশি এই কারণে, ওই যে জল্লাদ গোষ্ঠী যদি নির্বাচনে তাদের প্ল্যানটা যদি তাদের হইতো, আজকে কার্যকরী হইতো, আমি হয়তো আপনার এখানে কথা বলতে পারতাম না। যারা হয়তো আমাদের দেশের বাইরে আছেন তারা হয়তো মনোকষ্ট পাইতেন, কিন্তু তাদের তো জীবনটা বাস্তব আমাদের মতো। কারণ তাদের এই ইতিহাসগুলা 1953 সালে তারা পাকিস্তানে কাদিয়ানকে হত্যা করছে, তারপরে আপনার 1962 সালে আপনার ইন্দোনেশিয়াতে প্রায় 10 লক্ষ আপনার লেফটিস্টদেরকে হত্যা করছে। এইভাবে তাদের হত্যার ইতিহাস সারা বিশ্বব্যাপী আছে। এরা তো কিন্তু মানে আগে বলতে হইলো জামাত ইসলামী বাংলাদেশ, হ্যাঁ, মানে বাংলাদেশের একটা শাখা। তারপরে নির্বাচন কমিশনের আপত্তির কারণে পরে বাংলাদেশ জামাত ইসলাম এই নাম তারা ধারণ করছে, হ্যাঁ। এবং তাদের যে গঠনতন্ত্র কিন্তু গণতন্ত্রের সাথে এবং আমাদের সংবিধানের সাথে যায় না বলিয়া 2011 সালে নির্বাচন কমিশন তাদের নিবন্ধনটা বাতিল করছিল। আচ্ছা যাই হোক, হোয়াট এভার মেবি, এখন ইউনুস সাহেব এখানে
সাময়িকভাবে পরাজিত হয়ে গেছে, কিন্তু উনি এখনো বাংলাদেশ ত্যাগ করেন নাই, এখনো ওনার ষড়যন্ত্র হয়তো মানে আছে। তো এখন জিনিসটা হচ্ছে যে কি, এখন বিএনপি তো তার কাজ করে যাবে, বিএনপি তার নিজস্ব লক্ষ্য আছে, লক্ষ্য কাজ করে দেবে। বিএনপি কি করবে, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে দিবে, ওই করবে সেই করবে। স্যার আমরা তো আশা করতে পারি যে বিএনপি অন্ততপক্ষে মবের সংস্কৃতিটা তারা বন্ধ করবে। আমি তোমাকে বলি, আমি 1962 সাল থেকে বড় নেতা না, কিন্তু আমি সমস্ত আন্দোলনের সাথে জড়িত ছিলাম একেবারে মানে মাঠে। তো সুতরাং এর থেকে কঠিন আমাদের মানে সময় গেছে। এখানে আওয়ামী লীগ হলো কি, আওয়ামী লীগের শিকড় হলো মানুষ। আওয়ামী লীগ তো ওই আকাশ থেকে পড়িয়া ক্ষমতায় আসে নাই, ক্যান্টনমেন্ট থেকে ঢুকিয়া বা সোজা বঙ্গভবনে যায় নাই নাকি। আওয়ামী লীগ তো ওই টুঙ্গিপাড়ার মানে সেই মানে আমাদের সেই কোকা থেকে শেখ মুজিব থেকে মানে আপনার মুজিব ভাই থেকে শেখ মুজিবুর রহমান, তারপরে বঙ্গবন্ধু, তারপরে জাতির পিতা। এটা তো একদিনে হয় নাই তো। এবং সমস্ত টাইটেল গুলা ওনাকে জনগণ দিয়েছে, এবং উনি পুরো একটা জাতিকে ঐক্যবদ্ধ করছেন। একদিন দুই দিন উনি বুঝেন না, পাকিস্তানের 24 বছর হইল পাকিস্তানের বয়স, সেইখানে এই ভদ্রলোক 13 বছর 8 মাস জেল খাটছেন। তাহলে তার মানে পাকিস্তানের অর্ধেক বয়সের বেশি উনি জেলে ছিলেন, তাহলে কি স্যাক্রিফাইস। এবং ওনার মানে নাদেল সাহেবেরা নিশ্চয়ই আত্মজীবনীটা পড়ছেন, আত্মজীবনীতে ওনার সবচেয়ে কোথাও কোন সময়, ওই সময় এখন থেকে কঠিন সময় ছিল পাকিস্তান মিলিটারিদের, এই আর কি আপনার মিলিটারিদের সরাসরি মিলিটারিরা রাজনীতিতে হস্তক্ষেপ করতো। উনি কোনোদিন কিন্তু পলাতক জীবন পালন করেন নাই, জীবনের ঝুঁকি নিয়েও পলাতক জীবন পালন করেন নাই। 25শে মার্চ রাত্রে উনি সবাইকে ইয়েতে ছেড়ে দিয়ে আপনার ভারতে পাঠিয়ে দিয়ে তারপরে নিজে তার ঘরে বসিয়েছিলেন, পরে তাকে অ্যারেস্ট করছে। কারণ তিনি কেন মানে আমরা এই সাহসটা করলেন, কারণ উনি বিশ্বকে দেখতে চেয়েছেন যে আমি পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের নেতা, আমি জনগণ আমাকে ভোট দিয়ে সেখানে মানে নির্বাচিত করেছে। পাকিস্তানিরা আমাকে যদি মানে আমাকে যদি হত্যা করে, এটা পাকিস্তানের দায়, আমার না। উনি সেই অবস্থাতে ওনাকে দমন করতে পারেন না। তবে আজকে ওই নাভেল সাহেবরা যেসব কথা বলেন, আমরা করব, কালকে করব, 18 মাস গেল, আপনারা কিন্তু কিছুই করতে পারেন নাই। তা কিছু যেটুকু করতেছে আজকে তৃণমূলের মানে আমাদের যারা নির্যাতিত, যাদের ঘর ভাঙা হয়েছে, যাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওরা কিছু করতেছে আজকে দিক নির্দেশনহীন। আপনাদের নিজস্ব এলাকাগুলোতেও তো কেউ এই সংগঠিত মানে বাচ্চাদের এই ছেলেগুলোকে খোঁজ খবর নেয় না। কেউ খোঁজ খবর নেওয়ার অর্থ হইলো পয়সা দেওয়া না, এদেরকে সাহস দেওয়া, এদেরকে কোথায় কিভাবে কাজ করতে হবে সেই কাজ করার কোনো নির্দেশনা নাই। সবাই মানে আওয়ামী লীগের মানে আমার মনে হয় এই আওয়ামী লীগ তো মানে আপনার 49 সালে জন্ম থেকে আজ পর্যন্ত এত মানে হতাশার মধ্যে কখনো ছিল না, এত হতাশার মধ্যে। কারণ এখন ওই শুধু নেত্রী যখন কথা বলে, ওই নেত্রীর উপরে সবাই ভরসা। তাহলে এতদিন আমাদের যেই মানে মিড লেভেলের যে নেতারা আছে, তাদেরও আজকে নিজেদেরকে বিশ্লেষণ করা উচিত। আজকে কেন আপনারা দেশে আসেন না, দেশে আসিয়ে বলেন না আমরা মানে 1 লাখ কর্মী, আজকে মানে 10 লাখ কর্মী আমরা যাবো স্বেচ্ছায়, মানে আপনার মানে জেলখানায় যাবো, স্বেচ্ছায় কারাবরণ করব। হ্যাঁ, সেই অবস্থাগুলো আমাদেরকে কেউ আনি দিবে না। আওয়ামী লীগকে আগে অতীতে কেউ আনি দেয় নাই, আজকেও আনি দেয় নাই। এবং আপনাদের নেতাদের দিকে আর আমি মনে করি কোন নেতার দিকে আর সাধারণ মানে কর্মীরা বা আমরা তো কোনো রাজনীতি করি না, কিন্তু আমাদের মতো যারা বঙ্গবন্ধুর আদর্শ মানে আপনার এই আদর্শে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, তারপরে আমাদের 72-এর সংবিধানে বিশ্বাস করি, আমরা যেখানে আছি আমরা আমাদের কথা বলে যাচ্ছি, আমাদের জীবনের ঝুঁকি আছে, ঝুঁকির পরে কথা বলে যাচ্ছি। তো এই যে আমাদের যে ইয়ারা আছে, সাধারণ মানুষরা আছে, সাধারণ কর্মীরা আছে, সাধারণ মানুষ উত্তপ্ত আজকে। আমি বলবো এখানে তো জরিপে বলে 50% বা 55%, আমি বলবো 70% লোক আজকে রেডি আছে, যদি একটা সঠিক নেতৃত্ব, সঠিক সংগঠনের একটা ইয়া পায়, যদি সংগঠিত। এখন আপনি কি মনে করেন কোন সংগঠন নাই আমাদের, এটা হচ্ছে দুর্ভাগ্য। আপনি কি মনে করেন
সবাই খালি ইউনুসের বকাবকি করলে হবে না, আমাদের বন্দনা করলে হবে না, নিজের বন্দনা করলে হবে না। আমার নিজের আমি কি করতে পারতেছি সেই কথাটা আজকে মানুষের সামনে বলতে হবে, এবং কালকে আমার কর্মীরা কালকে কি করতে হবে সেই কথাটা বলতে হবে। আজকে 18 মাস গেলেও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো একজন স্পোকসম্যান নাই। একজন মানে কে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে? প্রত্যেকদিন কি শেখ হাসিনা কথা বলবে? আচ্ছা স্যার, আপনার ক্ষোভটা, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। অবশ্যই নাদেল ভাই তার মতো করে সে উত্তরটা দিবেন। আপনার দুঃখটা সেও বুঝতে পেরেছে। সে প্রথমেই তার বক্তব্যে বলেছিলেন যে আপনাদের মনে অবশ্যই কষ্ট লাগছে, আপনাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। তো নাদেল ভাই, আমি আপনাকে প্রথমে প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগের কি উচিত এই নির্বাচনের কারচুপি নিয়ে একটা শ্বেতপত্র দেয়া, এবং রাজাকুল স্যারের কথা তো আপনি শুনলেন, তো যদি সেই আলোকেও কিছু বলতেন। হ্যাঁ, আমরা ইতিমধ্যে এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেগুলো বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করছি, এবং তারই আলোকে আমরা অবশ্যই এটা নিয়ে একটি আমাদের পক্ষ থেকে আমরা একটা শ্বেতপত্র প্রকাশ করব, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা কবে নাগাদ হতে পারে আমরা এই শ্বেতপত্রটি দেখতে পারি? হ্যাঁ, আমরা তৈরি করছি, আমার মনে হয় না খুব বেশি দিন লাগবে। আমাদের তথ্য সংগ্রহ গুলো শেষ হয়ে গেলে আমাদের এখন কিছু এডিটিং এর কাজ হচ্ছে, আমরা এটা অচিরেই আমরা দেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরবো। অবশ্যই, ধন্যবাদ। নাদের ভাই, আপনি শুনলেন যে আসলে তৃণমূল এখন একটু অসহায় অবস্থায় আছে, নেতৃত্বের সংকটে। আসলে কি এটা সত্য, নাকি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না? না, অবশ্যই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা কষ্টে আছেন, অবর্ণনীয় নির্যাতন তাদেরকে সহ্য করতে হচ্ছে। এটা শুধু শারীরিক, মানসিক নয়, অর্থনৈতিক সব দিক দিয়েই হচ্ছে। এবং এই মুহূর্তে আমাদের আসলে যে লক্ষ্য, আমাদের এই যে তৃণমূলের সাধারণ নেতা কর্মী, তাদেরকে কিভাবে নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করাটা, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে এটা অবশ্যই বুঝতে হবে যে এরা যেটা করেছে সেটা জাকার্তা মেথড, ডিপ টেস্ট, এই শব্দগুলোর সঙ্গে তো আমরা পরিচিতি সেভাবে ছিল না। এটা আমাদেরকে প্রত্যেকদিনই আসলে বলতে হয় যে তাদের মূল লক্ষ্য ছিল যে ইরাকে, লিবিয়ায় যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশেও তারা অনুরূপ ঘটনা ঘটাবে। যেভাবেই হোক, বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি রক্ষা পেয়েছেন। এবং এই ডিপ টেস্ট বা এদের এই চক্রান্ত কিন্তু এটাই প্রথম নয়। আপনারা জানেন যে বিডিআর মিউটিনি যেটা, সেটাও কিন্তু এই ধরনের একটি তাদের পরিকল্পনার অংশই ছিল, যাতে করে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, উদ্ভব হয়, এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার অল্প কয়েক মাসের মধ্যেই কিন্তু সেটা ঘটেছিল, এবং সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসার তারা মৃত্যুবরণ করেছিলেন, যারা দেশের জন্য সব সময় তারা যে কাজগুলো অতীতে করে গিয়েছেন, এবং তাদের পরিবার নির্যাতনের শিকার হয়েছে। এটা নিয়ে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। ইউনূস কিন্তু তাদের প্রত্যেকেই জেল থেকে মুক্তি দিয়েছে। এই যে বিচারহীনতার যে সংস্কৃতিটা, যে নাকি শান্তিতে নোবেল পেয়েছিল, তারা যে কাজগুলো করেছিল, এবং এই জুলাই আগস্টে যে তাদের মূল লক্ষ্য কিন্তু শুধু সরকার পরিবর্তন নয়, তাদের লক্ষ্যটা ছিল আমাদের এই দেশটি পুরোপুরি সেই পশ্চিমাদের একটি করদ রাজ্যে পরিণত করা, এবং তাদের এখানে হামিদ কারজাই মার্কা পাপেট সরকার বসানো, যাতে করে এই যে আমাদের দেশটির রাজনৈতিক যে গুরুত্ব, সামরিক যে গুরুত্ব, এবং আমাদের দেশের যে খনিজ সম্পদ, যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি, বিশেষ করে বঙ্গোপসাগরে বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা আন্তর্জাতিক সমুদ্র সীমায় যে বিশাল জলরাশি আমাদের দেশের হিসেবে আমরা পেয়েছি, সেখানে কিন্তু এখনো অনবিকৃত অনেক খনিজ সম্পদ রয়েছে, অপ্রচলিত খনিজ সম্পদ রয়েছে, যেগুলোর প্রতি আসলে
এই পরাশক্তিগুলোর লোক, এবং এই কারণে আপনারা দেখেন বিএনপি ক্ষমতায় আসার পরেই একজন রাষ্ট্রপ্রধান যে ভাষায়, এটা কি কূটনীতির ভাষা, যেভাবে অভিনন্দনের যে পত্রটি, সেখানে চুক্তির কথা, এখানে তাদের যে একজন রয়েছে তিনি রয়েছেন এবং তারা সমর্থন জানাবেন, এই বিষয়গুলো উল্লেখ করলেন, তার মধ্য দিয়েই কিন্তু প্রমাণ হয় যে তারা যেভাবেই হোক চায় যে আমাদের এই দেশটাকে তাদের একটা নতুন উপনিবেশ হিসাবে এখান থেকে শোষণ করার যা যা প্রয়োজন তারা যেন সেটা করতে পারে। তো এই বিষয়গুলো বিএনপির মতো আজকে তারা, অতীতে আমরা তাদের ট্র্যাক রেকর্ড জানি, আপনারা নিশ্চয়ই, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই বিষয়গুলো জানি, হাওয়া ভবনের বিষয় জানি, আমরা বাংলা বাহির কথা জানি। এক যুগে সারা দেশে 500টি জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলার ঘটনা, 10টা অস্ত্রের বিষয়, এবং মার্কিন রাষ্ট্রদূত বা এখন পর্যন্ত আমেরিকার যে তাদের যে বিধিনিষেধ গুলো আছে কিনা সেগুলোও কিন্তু খুব পরিষ্কার নয়। তো আমরা তো এই বিষয়গুলা জানি, এবং নির্বাচনের আগে একজন কূটনীতিকের যে অডিও রেকর্ডটা ফাঁস হয়েছে সেখানে কিন্তু অনেক কিছুই ইন্ডিকেট করে। এতে আজকে এই যে তারা এই দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, রোজার রহমান বা খলিলুর রহমান মানবিক করিডোরের নামে তারা পার্বত্য চট্টগ্রামে, যেখানে তারা আরেকটি সামরিক যে পরিকল্পনা তাদের ছিল, সেগুলো কিন্তু আমাদের সেনাবাহিনীর বাধার মুখে সেটা হয়তো করতে পারেননি। এবং আমাদের দেশের সাধারণ মানুষ এবং বন্দর নিয়ে এখনো কিন্তু সেখানে আন্দোলন হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে না দেওয়ার বিষয়টা নিয়ে আন্দোলন চলছে। এই যে সারা দেশে এই বিষয়গুলো আছে, আমরা আজকে আওয়ামী লীগের সভানেত্রীকে যেভাবে সরকার পরিচালনার সময় যারা জঙ্গিদের মতো এদেশের সরকারি বিভিন্ন স্থাপনায় পুলিশকে হত্যা করেছে, পুলিশ স্টেশনের অস্ত্র লুট করেছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হলো। আবার মামলা হলো তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী জয়নেত্রী শেখ হাসিনার উপরে। তার আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, সারের দাবিতে কৃষককে কি হত্যা করা হয়নি? বিদ্যুৎ চেয়েছিল কানসাটের মানুষ, সেখানে কি হত্যা করা হয়নি? বা আন্দোলন দমন করতে গিয়ে হত্যা করা হয়নি? গুম খুন কি তখন ছিল না? জিয়াউর রহমানের সময় মুক্তিযুদ্ধের পক্ষে হাজার হাজার সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। সেই সময় ডিজিএফআই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যায়নি, সেগুলো তো আমরা দেখেছি। আজকে যদি সেই বিষয়গুলো সামনে আসে এবং ইউনূসের এই সময়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলোরও তো মামলা হবে। সংবিধান তারা যে নাদিল ভাই, আমি একটু কথা বলি আপনাকে, যে এই কথাগুলো আমিও বললাম, আপনিও বলতেছেন, এগুলা কম বেশি সাধারণ মানুষও জানে। কিন্তু প্রশ্ন হলো যে এখন আবার একটা বিডিআর এর মানে হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট নতুন করে বের হয়েছে, সেখানে প্রধান আসামি শেখ হাসিনা। তো এগুলা মানে অলরেডি একটা মামলায় ওনার বিরুদ্ধে মানে ফাঁসির আদেশ হয়ে গেছে, আরো 32টা মামলা আইসিটিতে আছে। তো এটা 33 নম্বর মানে ফাঁসির আদেশ হবে। এখন আমরা ওই ইউনূস কি করছে, ডিপ স্টেট কি করছে, এই কাহিনীগুলো যদি আমরা বলতে থাকি, এটার কোনো ফলোদয় হবে না। এই কারণে ফলোদয় হবে কি, এখন এই বিষয়গুলা কথা বলতে আমরা হয় কি মানে একই জিনিস বলতে বলতে তিতা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাইন্ডলি একটু অনুরোধ করব, আপনারা যখন, যেহেতু মানে আপনারা বাইরে আছেন বা যেখানে থাকেন না কেন, আপনারা যখন কি নিশ্চয়ই আপনাদের এই টেলিকনফারেন্স হয় আপনাদের নেতাদের সাথে, ওনাদেরকে বলবেন এই কথাগুলা বলে আর চেড়া ভিজবে না। আপনারা কি করবেন সেই ইউ মাস্ট বি প্রোঅ্যাক্টিভ। আমরা করব, আমরা শ্বেত প্রকাশ করব, আমরা মানে জনগণ আসবে, বাট হোয়াট ইজ ইউর অ্যাকশন? আপনাদের অ্যাকশনটা আমি আপনাকে বলছি না, সিঙ্গেলি আপনাকে বলছি না, আমি বলছি যখন আপনাদের কথা হবে আমাদের সাধারণ মানুষের, আমি একটা অতি সাধারণ মানুষ, আমাদের রিঅ্যাকশনটা আপনাদের মধ্যে আপনারা আলোচনা করেন। কারণ এভাবে চললে আপনারা
যখন কর্মীরা, সাধারণ কর্মীরা যখন কি দেশ উদ্ধার করবে, আপনারা আসলে আমরা কিন্তু ফুলের মালা পাবেন না। আপনাদের নেতাদেরকে কাইন্ডলি এই বার্তাটা পৌঁছাই দিবেন, কারণ এটা সহ্যের বাইরে চলে গেছে। এভরিথিং হ্যাজ গন আউট অফ আওয়ার, মানুষের ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। স্যার অনেক ধন্যবাদ। অবশ্যই তারা আওয়ামী লীগের সাংগঠনিক পর্যায় থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে তারা অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগের অবশ্যই কিছু করছে, আওয়ামী লীগ কিছু না কিছু করছে, তো সেটা কি আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না? যদি একটু আমাদেরকে না, এখন তো ঠিক আছে, এখন তৃণমূলে আমাদের স্বাভাবিকভাবে কেউ আমরা তো আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আমাদের ছেলেরা রেডি আছে, তোমাদের কি খবর, দাদা, কেউ দাদা বলে, কেউ কাকা বলে, কেউ স্যার বলে। আমাদের কোনো চেইন অফ কমান্ড নাই। আমাদের কে কার কাছে খবর নিব, আমাদের সেই কমান্ড নাই আমাদের। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনি আপনার আবেগ থেকে আপনি যে কথাগুলো বলেছেন তৃণমূলের কথাই বলেছেন। আমি এই ব্যাপারে আপনার সঙ্গে পরিপূর্ণভাবেই একমত। আপনি দেখুন, আপনি এই যে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির প্রায় 100 সদস্যের মধ্যে 16 থেকে 17 জন এই মুহূর্তে দেশের বাইরে আছেন, বাকিরা দেশের ভেতরে আছেন, কেউ কারাগারে আছে। সংসদ সদস্য বা এমপি অনেক সময়ই, যেটা সেই সময় বা অনেকেই বলেছিলেন যে আওয়ামী লীগের পুরো পার্লামেন্ট বা আওয়ামী লীগের সব মন্ত্রীরা চলে গেলেন, এই জায়গায় আজকে 150-র বেশি আওয়ামী লীগের মন্ত্রী এবং এমপি কারাগারে আছে। আমরা কিন্তু এই বিষয়গুলো অনেক সময় আমরা হয়তো খেয়ালে থাকে না। আমরা শুধু যে বাইরে আছেন 15-16 জন, আমরা তাদের চেহারাটা দেখি, তো তারা বাইরে আছেন বলে তাদের চেহারাটা দেখা যায়, ভুল করেন, শুদ্ধ করেন, তাদের কথা শোনা যায়। যারা দেশের ভেতরে আছেন, যারা কারাগারে আছেন, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না বা তাদের কথা শুনতে পাচ্ছি না, কিন্তু তাদের সংখ্যাটা কত, আর বাইরে যারা আছেন তাদের সংখ্যাটা কত, এটা কিন্তু খুব পরিষ্কার। কারণ আজকে এই 17-18 মাসে বাইরে কতজন আছে সেই সংখ্যাটা কিন্তু খুব পরিষ্কার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির 15 জনও কিন্তু সদস্য দেশের বাইরে নেই, বাকিরা কিন্তু ভেতরে আছে। আর এই যে তৃণমূলের নেতাকর্মীরা অসহায়, কারণ আপনার স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংগঠনিক প্রক্রিয়া হচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগের শত শত গ্রুপ, সেগুলো নিয়েও আবার অনেকে অনেক ধরনের কথা বলেন, সেখানে ভার্চুয়ালি কিন্তু একজন আরেকজনের সঙ্গে যুক্ত আছে। এবং যারা বাইরে আছেন, যারা কথা বলার সুযোগ পাচ্ছেন, তারা কিন্তু প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রেস রিলিজ দেয়া হচ্ছে, আওয়ামী লীগের সিদ্ধান্তগুলো মানুষের সামনে, জনগণের সামনে ভার্চুয়ালি চলে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী জয়নেত্রী শেখ হাসিনা, তিনি কথা বলে যাচ্ছেন। দলের সিনিয়র যারা সদস্য, আমরা তাদের কাছ থেকেও কিন্তু দলের এবং ভবিষ্যৎ করণীয় যেটা আমাদেরকে এখন ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আমাদের এত রক্তক্ষয় হয়েছে, এত নেতা কর্মীদেরকে আমরা হারিয়েছি, কারাগারে আছে, মামলা হয়েছে। আমরা যদি এখন তাদেরকে বলি যে আসো আমরা রাজপথে নামি, আমরা প্রতিবাদ করি, আওয়ামী লীগের এখনো লক্ষ লক্ষ নেতাকর্মী আছে যারা নেমে আসবে, কিন্তু যে জুলাই আগস্টে তাদের যে হত্যা পরিকল্পনা, যে পরিমাণ অস্ত্র জঙ্গিদের কাছে ছিল, বঙ্গবন্ধু কন্যা একটা পর্যায়ে আমরা অনেকেই সমালোচনা করেছি যে তিনি কেন আওয়ামী লীগের প্রোগ্রাম বন্ধ করে দিলেন, কেন আমরা সেই কারফিউ বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলাম। দেখুন, সেই সময় যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামতেন, এটা হতেও পারে, নাও হতে পারে, তখন কিন্তু এই দেশটা, দেশের মানুষ, এই যে ছাত্র তরুণ জুলাই আগস্টে যারা নিহত হয়েছে স্নাইপার রাইফেলে বলেন, আর যাদেরকে উস্কে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের বিভিন্ন সম্পত্তি ধ্বংসে যারা অনেকটা হুজুগে নেমে গিয়েছিল, এই তাজা প্রান্ত এদেশের কতজন জঙ্গি যারা গিয়েছে তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী। এবং আওয়ামী লীগ যদি সেই সময় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে আসতো, যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতো, যে রক্তপাত হতো, তার দায় কিন্তু আওয়ামী লীগের ঘাড়েই চলে আসতো। আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা, বিভিন্নভাবে যুক্তি হয়তো দিতে পারেন। আজকে এখন পর্যন্ত এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে,
এখনো আমি কিন্তু আমি আমাদের আপনাকে আমি আমি আপনাকে বলি নাই যে কালকে আওয়ামী লীগ নেমে যাক, আমি কালকে বলি নাই, কিন্তু হয় কি একটা যোগাযোগ থাকতে হয়, যোগাযোগ থাকবে। ওই যে আপনি ভার্চুয়াল যে যোগাযোগটা আছে, আমি দেখছি এটা, আমি বহু ভার্চুয়াল যোগাযোগে আমিও জয়েন করি। স্যার আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। নাদিল ভাই তো বললো যে তাদের না, মধ্যে আমি উত্তরটা পাই যোগাযোগ নাই। আছে। আমি উত্তরটা পাই নাই, কারণ ভার্চুয়াল যোগাযোগ আর সাংগঠনিক যোগাযোগ এক না। উইদিন দি কান্ট্রি যোগাযোগ থাকতে হবে। কার সাথে কার যোগাযোগ, আমরা সংগঠন ভাবে কি করতে পারি, আন্দোলন যদি হয় আমরা কি করতে পারি। আজকে 18 মাসে আমরা 500 লোক মানে 32 নম্বরে মানে ঢুকতে পারলাম না, 1000 লোক ঢুকতে পারলাম না। আমরা মানে ওরা আমাদেরকে মারতে আসে, আমাদের ছেলেদেরকে ওরা হাত তুলে থাকে। এই যে মানে দুর্বলতা গুলা দেখতে হবে, আপনার ছাপাই গেলে তো হবে না। এটা আমি পুরা আওয়ামী লীগের নেতৃত্বকে বলি, এটা কিন্তু আমার কথা না, এটা হলো সাধারণ কর্মী, আমরা যারা সমর্থক আছি, আমাদের কথা। এইগুলাকে বিবেচনা নিতে হবে, এইগুলাকে আপনারা ওই মানে ডোন্ট ডিফেন্ড ইট, টেক ইট সিরিয়াসলি। যে বলেন আপনাদের নেতৃত্বকে যে তারা দেশের বাইরে ভিতরে যেখানে আসুক না কেন, যে আজকে আমাদের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে হবে। আমি যদি সেন্ট্রাল থেকে একটা কথা বলি, এটা তৃণমূল পর্যন্ত কিভাবে যাবে, এই চেইন অফ কমান্ডটা সৃষ্টি করতে হবে। সেই চেইন অফ কমান্ডটা নাই, টোটালি নাই। একটি বিপর্যয়কর শুধু বললে আসলে কম বলা হবে, অমানবিকতর জীবনযাপন করছেন, যেখানে ন্যূনতম তারা আইনি সুরক্ষা পাননি, গণতন্ত্র বা স্বাধীনতা এগুলো তো অনেক দূরের বিষয়। এই অবৈধ ফ্যাসিস্ট খুনি ইউনূস, এই সুদের মহাজন যেভাবে সারা দেশে মব সন্ত্রাস কায়েম করেছিল, এবং তার এই মব সন্ত্রাসের মাধ্যমে আমাদের শত শত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, পঙ্গু হয়েছেন, লাখ লাখ মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা নিজেদের বাড়িঘরে এখনো যেতে পারছেন না, এখনো তারা বিভিন্ন জায়গায় তাদেরকে আত্মগোপন করে থাকতে হচ্ছে। এই যে একটি ভয়াবহ পরিস্থিতি, তারপরে একতরফা একটা নির্বাচন হলো, যদিও এটা সাজানো গুছানোই নির্বাচন। আমরা দেখেছি যে আগে বলা হতো সত্য মিথ্যা যেভাবেই হোক, যে নির্বাচনকে আওয়ামী লীগের সময় প্রশ্নবিদ্ধ করার জন্য যে রাতে নাকি ভোট হয়েছে, যদিও আমাদের দেশে এই রাতের ভোট নিয়ে সাংবাদিক, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় কেউ কিন্তু কোনো ধরনের কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এটা একটি অভিযোগ বিভিন্ন সময় তুলেছেন, কিন্তু আমরা এই যে ভোটটা দেখলাম 26-এ, যে সন্ধ্যাবেলা থেকেই, ভোটের আগের দিন সন্ধ্যাবেলা থেকেই ভোটের কার্যক্রম, অর্থাৎ ভোট কিভাবে দিতে হবে, কিভাবে বাক্সে ভরতে হবে, সেই ব্যবস্থাটা কিন্তু সন্ধ্যা রাত থেকেই শুরু হয়ে গেল। এবং আমরা দেখেছি যে 30% ভোটার কিন্তু যাননি, এটাকে দ্বিগুণ করে প্রায় 58 বা 60% কাছাকাছি দেখানো হয়েছে। এবং এই নির্বাচনে যেভাবে সেন্টার দখল হয়েছে, যার যেখানে সুবিধা তারা সেভাবেই এই নির্বাচনটাকে তারা করেছেন। কিন্তু তারপরেও যেহেতু একটি অসহনীয় অবস্থার মধ্যে ছিল এবং এই দেশকে অন্ধকার থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং ইউনূস সরকার এবং তার কিছু উপদেষ্টা যাদের নাম আজকে এসেছে, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে তারা নির্বাচন চাননি। নির্বাচন যে তারা চাননি সেটা কিন্তু খুব সহজে একটা উদাহরণ দিলেই প্রমাণ হয়। তাদেরকে তো পাপেট হিসেবে যে পরাশক্তি ক্ষমতায় বসিয়েছিল, এতদিন তাদেরকে ক্ষমতায় রেখেছিল, তাদের সঙ্গে যে চুক্তিটা এই বাংলাদেশের স্বার্থ বিরোধী, সেটা ঠিক 2 দিন আগে করার কথা ছিল না। তারা যদি স্বাভাবিকভাবেই এই নির্বাচনটা নিয়ে তাদের প্রস্তুতি থাকতো, তারা কিন্তু এই চুক্তিটা আগেই করতেন। তাদের ধারণা ছিল এই নির্বাচনটা হয়তো কোনোভাবে ভণ্ডুল হয়ে যাবে, বা নির্বাচন তাদেরকে করতে হবে না, এবং তারা তাদের সুবিধা মতো
সেই চুক্তিগুলো করবেন। যেভাবে ডিপি ওয়ার্ল্ডকে আমাদের চট্টগ্রামের বন্দর দিয়েছেন, ঠিক এমনি ভাবে দেশের পুরো স্বার্থ বিকিয়ে যে চুক্তিটা নির্বাচনের ঠিক 2 দিন আগে করা হলো। আমরা জানি এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বৈধ অবৈধ সাংবিধানিক যাই হোক, তারা কিন্তু রুটিন ওয়ার্ক করার কথা, তাদের দীর্ঘমেয়াদী সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ, কারণ তাদের কোনো ম্যান্ডেট নেই তারা এই ধরনের কাজ করবেন, কিন্তু তারা সেটা করলেন। যাই হোক, সেই নির্বাচনটা হয়ে গেল। নির্বাচনে হয়তো অন্য ধরনের একটি পরিকল্পনা ছিল, যে পাকিস্তানে যেভাবে মোল্লা মিলিটারিরা সেই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেভাবেই হয়তো একটি পরিকল্পনার দিকে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম সেটার পরিবর্তন হলো। বিএনপি ক্ষমতায় এসেছে এবং নির্বাচনের পূর্বে আওয়ামী লীগকে বিভিন্ন যে তকমা বিশেষণ তারা এতদিন দিয়ে যাচ্ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ভোটারদেরকে তারা মব করে যাচ্ছিলেন, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছিলেন, চাঁদাবাজি করে যাচ্ছিলেন, কিন্তু তাদেরকে আওয়ামী লীগের দ্বারে দ্বারে ঘুরতে আমরা দেখলাম। এবং এটা কিন্তু অস্বীকার করার বিষয় নয় যে এই নির্বাচনে সুইং ভোট যেগুলো বিএনপির পক্ষে থাকার কথা বা বিএনপির ভোট, অনেক ভোটগুলো কিন্তু জামাতের দিকে চলে গিয়েছে। আর না হলে জামাতের যে সংখ্যাটা তারা দেখাচ্ছে সেটা যদিও প্রকৃত নয়, বা বিএনপি ও ধানের শীষের যে সংখ্যাটা দেখাচ্ছে এগুলো কোনোটাই কিন্তু আসলে প্রকৃত নয়। এটার কারণ কি নাদিল ভাই? নাদিল ভাই, এটার কারণ কি বিএনপির বিদ্রোহ প্রার্থীরা? না, শুধু বিদ্রোহী প্রার্থীরা নয়, আপনি দেখুন, আপনাকে আমি দুটো নির্বাচনের পরিসংখ্যান বলতে চাই। 91 এর নির্বাচন, 96 এর নির্বাচন, 2001 এর নির্বাচন বা 2008 এর নির্বাচন। আপনি দেখুন 2008-এ 78% ভোট কিন্তু কাস্টিং হয়েছে। 87 এটা স্বতঃস্ফূর্ত নির্বাচন ছিল। হ্যাঁ, 87 87% ভোট কাস্ট হয়েছিল, কিন্তু এই নির্বাচনে তারা যে 58% দেখালেন, প্রকৃতপক্ষে এটা কিন্তু কোনোভাবেই 30% নয়। এবং অনেকেই মনে করছেন যে জামাতের ভোট কি এতটাই বেড়ে গেল। দেখেন, জামাতের ভোট আমরা 7-8% জানি, সেটা হয়তো আরো 3 থেকে 4% বেড়েছে। তো এখানে যদি 30% বা 32% ভোট কাস্ট হয়ে থাকে, জামাতের ভোট 12%, বাকিগুলা কিন্তু বিএনপি এবং অন্যরা মিলেই পেয়েছেন। এবং যেভাবে এই নির্বাচনের পূর্বে টাকা পয়সা, প্রচার প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে ব্যবহার করে স্বাধীনতার বিরোধী, স্বাধীনতার পরাজিত শক্তি ক্ষমতায় এসে যাচ্ছে, এই ধরনের যে হাইপটা তোলা হয়েছিল, সেই জায়গায় যদিও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে যান নাই, যাবেন না, আমাদের দলীয় পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষ থেকে এক সুস্পষ্ট নির্দেশনা ছিল, তারপরেও আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ভাবে আমাদের অর্থাৎ আওয়ামী লীগের কিছু ভোটার কিন্তু গিয়েছেন, সেটা অস্বীকার করার বিষয় না। এবং তারা এই নির্বাচনে তারা গিয়েছেন যাতে এই স্বাধীনতা বিরোধী 71-এর গণহত্যায় যারা এই গণহত্যা চালিয়েছিল দূষণ, এদেরকে প্রতিহত করার জন্য, বা এদেরকে যাতে নির্বাচনে বের হয়ে আসতে না পারে। তো সেই সময়টায় বিএনপি যেভাবে আওয়ামী লীগের ভোটার সমর্থকদের কাছে গিয়েছেন, অনেকের একটা প্রত্যাশা ছিল বা মনের একটি সুপ্ত বাসনা ছিল যে এই 18 মাসে যে কষ্ট, যে দুর্যোগ, যে নির্যাতন, যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, একটি যেন ভাবে নির্বাচন যদি হয়ে যায়, হয়তো এই অসহনীয় অবস্থা থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে। কারণ আপনারা জানেন যে যারা রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করেন তারা বলে থাকেন যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে একটি কোনোভাবে যদি নির্বাচিত সরকার, সেটা দুর্বল হতে পারে, দুর্নীতিগ্রস্ত হতে পারে, তাদের কিন্তু কিছুটা হলেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। সেই জায়গায় থেকে অনির্বাচিত সরকারের চেয়ে তাদের কাছে প্রত্যাশা রাখা যায়, বা তারা অনির্বাচিত যে কোনো সরকারের চেয়ে শ্রেয়তর। তো সেই হিসাবে অনেকেই হয়তো মনে করেছিলেন যে
বিএনপি ক্ষমতায় আসতে পরে যে মামলাগুলো রয়েছে, আমাদের যে লক্ষ লক্ষ নেতাকর্মী বাইরে রয়েছেন, তারা হয়তো বাড়ি করে ফিরতে পারবেন, আদালতে স্বাভাবিক আইনি প্রক্রিয়াগুলো চলবে, যেখানে আমাদের যে মিথ্যা মামলাগুলো রয়েছে নেতাকর্মীদের উপরে, তারা জামিন পাবেন, জামিনের প্রক্রিয়াটা স্বাভাবিক আইনানুগ প্রক্রিয়ায় হবে। এবং এই যে মব ছিল, চাঁদাবাজি ছিল বা পুলিশি নির্যাতন ছিল, সেই অবস্থা থেকে একটা পরিত্রাণ বা উত্তরণ হবে। কিন্তু আমরা কিন্তু এখনো দৃশ্যমান সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তো এই অবৈধ ফ্যাসিস্ট খুনি যে পরিমাণ নির্যাতনের যে মাত্রায় ছিল, সেটা হয়তো এখন কিছুটা কমেছে, কিন্তু আমরা তো এখনো দেখতে পাচ্ছি জামিন দেওয়ার পরে আদালতে গিয়ে এখনো কিন্তু মব হচ্ছে, এখনো কিন্তু চাঁদাবাজি বন্ধের কোনো লক্ষণ নেই। একজন মন্ত্রী তিনি যখন চাঁদাবাজির পক্ষে সাফাই দেন বা চাঁদাবাজিকে জায়েজ করার কথা বলেন, এবং এই যে বিএনপি তারা যখন এই এনসিপি বা এই রাজাকারের বীজগুলো তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের যে আন্দোলন গড়ে তুলেছিল বা যে অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তারা যদিও আগে বলেছিল তারা কোনো দলের নিবন্ধন বা রাজনীতিতে নিষিদ্ধের পক্ষপাতী নয়, কিন্তু তারা কিন্তু সেটাকে যখন অধ্যাদেশ দেয়া হলো তারপরে তারা স্বাগত জানিয়েছেন। এবং এই নির্বাচনে পরে এখন পর্যন্ত তারা এই ব্যাপারে দৃশ্যমান তাদের কাছে থেকে আমরা এখনো কোন সুনির্দিষ্ট, তারা যে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতায় উন্নয়নের স্বার্থে একটি সুস্থ এবং রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনবেন, সেই বিষয়ে তাদের যে কতটুকু সদিচ্ছা আমরা কিন্তু এখনো তাদের কার্যকলাপে আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি মনে করি যেহেতু এই কিছুদিন আগে অর্থাৎ 12 তারিখের পরে পরেই তারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছে, এবং আরো কিছুদিন গেলে পরে বোঝা যাবে তারা আমাদের নেতাকর্মীদের সঙ্গে তাদের আচরণটা ইউনূসের জমানার মতোই থাকবে না তার চেয়ে অন্তত কিছুটা ভালো হবে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের কিছু কিছু নেতাকর্মীরা বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে জামিন হচ্ছে, কিন্তু এখনো উপজেলার নেতৃস্থানীয়, জেলার নেতৃস্থানীয় বা যারা জনপ্রতিনিধি, তারা কিন্তু এখনো তেমন ভাবে বিচ্ছিন্ন ভাবে হয়তো দু এক জায়গায় তারা বাড়ি করে থাকার চেষ্টা করছেন, সেই সাহসটা তারা দেখাচ্ছেন, বা তাদের হয়তো সেই জনসমর্থন এলাকায় আছে, সেই আত্মবিশ্বাস থেকে তারা গিয়েছেন। বাকিরা কিন্তু এখনো নিজেদের বাড়ি ঘরে ফিরতে পারছেন না। এই রমজান সামনে, আবার ঈদের মতো একটি পবিত্র আমাদের ধর্মীয় উৎসব, শুধু এটা ধর্মীয় উৎসব না, একটা আনন্দ, পারিবারিক সামাজিক মিলনের যে উৎসব, তার আগে আমাদের নেতাকর্মীরা ফিরে যাওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব। আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই, দাবি রাখতে চাই যে আওয়ামী লীগের যে সাধারণ নেতাকর্মী এবং সর্বস্তরের নেতাকর্মীদের উপর মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হোক, এবং এই 18 মাসে ইউনূস যেভাবে তার বিভিন্ন নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, সেটা যেন আমরা সেটা চলমান থাকে, আমরা সেটা দেখতে চাই না। এবং আওয়ামী লীগকে আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আমি বলতে চাই যে আওয়ামী লীগ কারো দয়া দক্ষিণায় নয়। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত 9 বার এদেশের মানুষের ভোটে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে মানুষের জন্য কাজ করেছে, এবং এখনো এদেশের সিংহভাগ মানুষ, 50% বেশি মানুষ আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন এবং আস্থা রাখেন। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা একাধারে 15 বছরে এদেশের মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন করেছেন, এবং বিশেষ করে শুধু কৃষক শ্রমিক নয়, আপনি দেখুন প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন করা, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা, আইটি পার্ক করা, এগুলো কিন্তু আমাদের যে তরুণ প্রজন্ম, আমরা যাদেরকে জেএনজি বলি, আমাদের ব্যর্থতা, আমরা আমাদের তরুণদের কাছে সরকারের এই সাফল্যগুলো সেভাবে পৌঁছে দিতে পারি নাই।
আমরা তাদের চিন্তা ভাবনা, তাদের চেতনাকে হয়তো আমরা ধারণ করতে পারি নাই, কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু এই প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য যে কাজগুলো করে গিয়েছে, এবং এখনো এই কাজগুলো কিন্তু অনেকগুলোই বন্ধ হয়ে যায়নি। এই 15 বছরে আমরা অনেক কিছুই কিন্তু প্রতিষ্ঠা করেছি এবং অনেক কিছু আমরা সমাপ্ত করেছি। যেখানে টিটিসি ছিল মাত্র 60টি, সেটাকে 15 বছরে 96টিতে উত্তীর্ণ করা হয়েছে। এই যে কর্মসংস্থান, স্বাবলম্বী হওয়া এবং আমাদের তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা, প্রযুক্তির সঙ্গে সংযোগ ঘটানো, এই কাজগুলো কিন্তু তরুণদের জন্য করা হয়েছে, তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ার, তাদের কথাই বিবেচনা করে। এতে আমি মনে করি আমাদের কৃষক শ্রমিকরা যেভাবে জানে কৃষকদের জন্য যে ভর্তুকি, সেটা সারে হোক, বীজে হোক, ডিজেলে হোক, বিভিন্ন ভাবে দেয়া হয়েছে। এই যে চুক্তিটা হয়েছে 2 দিন আগে, যে চুক্তিটা সুদের মহাজন এই হারামি এই বেজন্মাটি করে গেল, এটা এই বিএনপি সরকার তাদের কাঁধে কিন্তু একটা দৈত্য, সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসবে। এই যে কুলায় ভাবরায় সে রিজার্ভ দেখানোর চেষ্টা করেছে, প্রত্যেক